আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আর এক্সট্রায় সহযোগিতায় ক্যামব্রেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, গত 1.5 দশক ধরেই বাংলাদেশে এই বিষয়টি নিয়ে কম বেশি সবসময় আলোচনায় ছিল। এখন এই বিষয়টি আরও বেশি গুরুত্ব সহকারে আলোচনা আসছে। সেটা হচ্ছে গুম। এই গুম নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, অনেক কিছু আমরা শুনছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে গুমের বিচারের কথা আমরা শুনছি, যে গত 1.5 দশক ধরে যে গুমের ঘটনাগুলো ঘটেছে তার একটা বিচারের প্রক্রিয়ার কথা আমরা শুনছি, কিন্তু বিচারটা হবে কিভাবে, বিচারটা পাবো কিভাবে, তদন্তটা হবে কিভাবে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে আলোচক হিসাবে এই মুহূর্তে স্টুডিওতে আছেন এস.এম. নাসিরউদ্দিন এলান। তিনি মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক। আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের সাথে আরেকজন আলোচক যুক্ত হবেন, হাসান হাফিজ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব ও সম্পাদক দৈনিক কালের কণ্ঠ। আমি একটু অধিকারে আপনারা কয়েকদিন আগে যে একটি রিপোর্ট প্রকাশ করেছিলেন এই গুম খুন মানব অধিকার লঙ্ঘনের, সেটি একটি ছোট্ট কয়েকটি লাইন পড়ে তারপর আপনার কাছে আসছি। আপনারা বলছেন যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের 2009 থেকে 2023 সাল পর্যন্ত দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 2699। এ সময় গুম হন 677 জন, কারাগারে মৃত্যুবরণ করেন 1048 জন। আপনার অধিকারের পরিসংখ্যানে এটি উঠে এসেছে। আমি একটু সংখ্যাধিক্যের জায়গা থেকে জানতে চাই যে এই পরিস্থিতিতে গুমের সংখ্যা দিয়ে আসলে কতটা ভয়াবহ, স্কেলটা জানতে চাচ্ছি। আমি একটু কারেকশন করি আপনি মনে হয় 2023 পর্যন্ত, আমরা অলরেডি 2024-এর জুন মাস পর্যন্ত আমরা একটা স্ট্যাটিস্টিক দিয়েছি। তাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা 2705। আচ্ছা। এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সেটার সংখ্যা 709। আচ্ছা, এইটা আমরা দিয়েছি। এবং অন্য আপনার যে সমস্ত হিউম্যান রাইটস ভায়োলেশন, এই সংখ্যাগুলি আমরা কিন্তু এই আপডেটটা করা হয়েছে। আমি 709-এর হিসাবটা নিয়েই যদি বলি যে গুমের সংখ্যা, সেটা যে স্কেলটা জানতে চাচ্ছি, কতটা ভয়াবহ অবস্থা 15 বছরে। আসলে আমরা কিন্তু যে ডকুমেন্টেশনটা করেছি, আমরা আমাদের তৃণমূল পর্যায়ে মানবাধিকার কর্মীদের কাছ থেকে আমরা যে সমস্ত রিপোর্ট পেয়েছি, সেগুলি যাচাই বাছাই করার পরে কিন্তু এই 709 আমাদের ধারণা এর অনেক অনেক বেশি ঘটনা। কারণ 5ই অগাস্টের পরের পরিস্থিতিতে আমরা অনেক ফ্যামিলি এখন বেরিয়ে আসছে, তারা ডিমান্ড করছে তাদের স্বজনদের ধরে নেওয়া হয়েছে, তুলে নেওয়া হয়েছে, তাদের এখনও তারা ফেরত পায়নি। আর অনেক ফ্যামিলি আছে যেটা আমাদের জানা মতে যে এই সমস্ত ফ্যামিলিগুলি অনেক দরিদ্র, বিভিন্ন গ্রাম অঞ্চলের লোক, এবং তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করার পরে তারা আর কখনোই মুখ খোলে নাই, বা তাদের এই খবরটা আমরা কোনো নিউজ পেপারে আমরা দেখি নাই। এই সংখ্যাটাও আছে অনেক। ফলে আমরা 709-এর যে হিসাবটা, এটা থেকে আমরা মনে করি যে গুমের শিকার ব্যক্তির সংখ্যা আরও অনেক অনেক বেশি। আপনাদের যে গবেষণা, সেখানে উঠেছে মানে যারা গুমের শিকার হয়েছেন, আপনারা যাদের পেয়েছেন, এই যে 709 সংখ্যাটা যদি বলি, সেখানে কি ধরনের বা কোন পেশার লোকরা সবচেয়ে বেশি, রাজনীতিবিদ কে সবচেয়ে বেশি? অধিকাংশই আপনার বিরোধী দলের নেতাকর্মী। আচ্ছা। এরপরে রয়েছে আপনার ভিন্ন মতাবলম্বী। এরপরে রয়েছে আপনার যারা একটু লেখালেখি করতো বিভিন্ন ফেসবুকে, সরকার বিরোধী। আরেকটা সংখ্যা বড় রয়েছে, সেটা হলো যে আপনার ইসলামিস্ট যারা তাদের এক্সট্রিমিস্ট বলা হয়, এই অভিযুক্ত করে এইভাবে অনেককেই গুম করা হয়েছে, এবং অনেকে এখনও ফিরে আসেনি। আচ্ছা, ফিরে আসার সংখ্যাটা কেমন এখন পর্যন্ত? ফিরে আসার সংখ্যাটা আমরা এলো 709 এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার, ওর মধ্যে এখনও ফিরে নাই 155। আচ্ছা, এই যে সংখ্যাটা বলছে, একটা যদি আমি আইনের শাসনের দিক থেকে বলি, একটা দেশের জন্য 15 বছরে 709 জন মানুষ রাষ্ট্রীয়, যদি বলি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতেই গায়েব হয়ে গেছেন। এই যদি অবস্থা হয়, তাহলে আইনের শাসনের জায়গাটা আসলে কোন জায়গায় আছে ছিল? আসলে এটা হইল একটা দায় মুক্তির সংস্কৃতি। আপনার রাষ্ট্র যখন এই ধরনের দুর্বৃত্তায়নের সাথে জড়িত থাকে, তখন এই ধরনের ঘটনা ঘটে। আপনার রাষ্ট্রের একেবারে উচ্চ পর্যায় থেকে নিচ পর্যন্ত যে এই চেইন অফ কমান্ড, এটার মাধ্যমেই কিন্তু এই গুমের ঘটনাগুলি হয়েছে। আপনি যদি দেখেন যে আয়নাঘর, তো নট অনলি যে এখানে ক্যান্টনমেন্টে একটা আয়নাঘর, এই সারা বাংলাদেশে কিন্তু আপনার
প্রচুর আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গেছে এবং আমাদের কাছে যেই সমস্ত ভিকটিমরা বলেছে কথা, যারা ফেরত এসেছে তাদের কাছ থেকে আমরা কেউ খুলনাতে, কেউ বরিশালে, কেউ এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আপনার এই ধরনের আয়নাঘরে তারা ডিটেইন ছিল, মানে ইললিগ্যাল ডিটেনশন সেন্টারগুলি কিন্তু এরকম। তো আমি মনে করি যে, এবং সবচেয়ে ভয়াবহ ছিল এই আয়নাঘর যেটা ঢাকাতে, এবং এখান থেকে যারা ফেরত এসেছে তাদের যে বর্ণনা এবং তাদের যে বক্তব্য আরও ভয়াবহ। তো আমার মনে হয় যে এই রেসপন্সিবিলিটিটা একেবারে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে একবারে নিচ পর্যন্ত, তৃণমূল পর্যন্ত, এটা কারণ শীর্ষ পর্যায়ে নির্দেশে ইমপ্লিমেন্ট করতো যারা, তারাও এটার সাথে খুব ঘনিষ্ঠভাবে যারা জড়িত ছিল, তারা যেভাবে অ্যাক্ট করেছে এই সমস্ত ঘটনায়, সেটা আপনার মানবাধিকারের চরম লঙ্ঘন। এটাকে বলা হয় মানবতা বিরোধী অপরাধ, গুমকে বলা হয়, এটা সংজ্ঞায়িত করা হয়, এবং এটা আপনার ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। তো এটা পুরোপুরি রেসপন্সিবিলিটি, এবং এটার একটাই কারণ যেটা, সেটা হলো দায় মুক্তি। অর্থাৎ আপনি এই ঘটনা করার পর আপনার কোনো বিচারের সম্মুখীন হতে হবে না, আপনাকে কোনোভাবে আদালতের সম্মুখীন হতে হবে না। এই দায় মুক্তির কারণে এই যারাই ঘটনার সাথে জড়িত ছিল তারা আরও বেশি উৎসাহিত হয়েছে, আরও বেশি ঘটনা ঘটেছে। এখন যেভাবে নির্ভয়ে কথাগুলো বলতে পারছেন, এর আগের অভিজ্ঞতাটা কেমন? না, আমরা কিন্তু অধিকার সবসময় সাধারণ মানুষের জন্য, সবার জন্য আমরা কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবে বলি যে 14 সালের পরে আমরা কোনো টকশোতে আর জয়েন করি নাই, কারণ সেই পরিবেশটা ছিল না। টেলিভিশনগুলি একেবারেই সরকার সমর্থিত ব্যক্তিদের দ্বারা পরিচালিত হতো, এবং আমাদেরকে ডাকা হলেও সময় ওরা সরকার সমর্থিত আরও বেশি ব্যক্তি এনে এমন একটা অবস্থা তৈরি করতো যে এখানে আসলে কথা বলার মতো পরিস্থিতি ছিল না। আমরা নিজেরা সেলফ ডিসিশনের মধ্য দিয়েই আমরা কিন্তু আপনাদের এই টকশোগুলির থেকে এখন টকশোতে কথা বলছি, কিন্তু অধিকার কিন্তু সবসময় এই কথাগুলি তাদের রিপোর্টের মাধ্যমে বলে আসছে, এবং প্রত্যেক বছর যেই অ্যাকশন ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য যে আপনার গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস, গুমের শিকার ব্যক্তিদের স্মরণে সপ্তাহ পালন, এবং যত রকমের ফ্যাক্ট ফাইন্ডিং, এই কাজগুলি কিন্তু আমরা করে গেছি, এবং আমাদের নিউজ পেপারগুলিতে এই আমাদের রিপোর্টগুলি কিন্তু ছাপা হয়েছে। এখানে কিন্তু আমরা যতই ভয় থাকুক, যতই থ্রেট থাকুক, আমাদের উপর যথেষ্ট চাপ ছিল, যথেষ্ট ছিল, কিন্তু আমরা কিন্তু এই কাজটা করে গেছি। আমরা মাঝে মাঝে দেখতাম যে কয়েকটি সংগঠন ছিল যেখানে আমরা দেখতে পেতাম যে গুমে তাদের আত্মীয় স্বজন যারা গেছে বা স্বজনরা গেছে, হারিয়ে গেছে, তাদের জন্য তারা মানববন্ধন করেছে, দাবি জানিয়েছে, কিন্তু সেইগুলো তো এখন যেভাবে শোনা হচ্ছে, অ্যাড্রেস করা হচ্ছে, আগে তো সেটা একেবারে হয়নি। একেবারেই হয়নি তা বলবো না। আচ্ছা, আমি বলি যে এটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মায়ের ডাক। আপনারা জানেন যে ওই তেজগাঁয়ে যে সাজিদুল ইসলাম সুমন, বিএনপি নেতা, ওনার গুম হওয়ার পরে 2013 সালের ডিসেম্বরে, জাস্ট 2014 ইলেকশনের আগে, সুমন ভাইয়ের গুম হওয়ার পরেই কিন্তু এই ফ্যামিলিটা এগিয়ে আসে এই গুমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, এবং তাদেরকে কেন্দ্র করেই কিন্তু মায়ের ডাকটা প্রতিষ্ঠা হয়। এবং মায়ের ডাকের সাথে আমরা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, আমরা অধিকার, আমরা যৌথভাবে কিন্তু এই লড়াইটা চালিয়ে এসেছি। এবং প্রতি বছর হিউম্যান রাইটস ডে বলেন, 30শে অগস্ট গুমের শিকার ব্যক্তিদের সঙ্গে আন্তর্জাতিক দিবস বলেন, সপ্তাহ বলেন, সবগুলিতে এই প্রোটেস্টগুলি কিন্তু আমরা চালিয়ে এসেছি, এবং আন্তর্জাতিক হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলিকে এর সাথে সম্পৃক্ত করার ব্যাপার কিন্তু আমরা এই কাজগুলি কিন্তু আমরা চালিয়েছি। এর মধ্যে আন্তর্জাতিক সংস্থার কথা বলছেন, আন্তর্জাতিক তখন যে সারাটা আপনি পেয়েছেন আন্তর্জাতিকভাবে, বাংলাদেশে তো এক ধরনের পরিস্থিতি আমরা জানি তখন হয়েছে, আন্তর্জাতিকভাবে তখন আপনাদেরকে কী ধরনের সহায়তা বা সারা দেওয়া হয়েছিল? আপনি কথা বলেছেন আমাদের সাথে তারা যৌথভাবে স্টেটমেন্টগুলি দিত, এবং তারাও আপনারা জানেন যে হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু একটা তালিকা প্রকাশ করেছিল। সুতরাং আমার মনে হয় যে আমরা প্রায় অনেকগুলি অর্গানাইজেশন একসাথে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, FIDS, ফোরাম এশিয়া, যেই আপনার এশিয়ান অর্গানাইজেশন, এরকম কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনগুলি কিন্তু আমাদের তথ্যের ভিত্তিতে, আমাদের স্ট্যাটিস্টিকের ভিত্তিতে তারা কিন্তু কাজ করেছে। এবং আমি এখন বলি, হিউম্যান রাইটস ওয়াচ একটা দীর্ঘ তালিকা আমাদের দিয়েছিল কাজ করার জন্য। আমরা সেই তালিকা বাসায় বাসায় যে ওই তালিকাটা কিন্তু আমরা পূরণ করি, এবং
আমরা কারা ফিরে এসছে কারা ফিরে আসে নাই এই জিনিসটা কিন্তু আমরা স্ট্যাটিস্টিক আকারে তৈরি করেছিলাম একটা সময়। এবং এটা মোটামুটি আপনারা জানেন আমাদের উপর প্রচণ্ড চাপ ছিল এবং এই চাপটা ছিল খুব সাংঘাতিকভাবে। আচ্ছা। এবং আমরা অনেক সময় আমাদের নামেও আমরা কিন্তু রিপোর্ট প্রকাশ করিনি। এটা তখন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন ছিল। আজকে এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের যে স্ট্যাটিস্টিকটা দেখেন, এই স্ট্যাটিস্টিকের অধিকার মূলত আমরা আমাদের নিজেদের নামে সেফটির জন্য ওই সময় প্রকাশ করার আমরা সুযোগ পাইনি। এটা আমরা এই জন্য এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের স্ট্যাটিস্টিক্স হিসেবে এটা ইন্টারন্যাশনালি আমরা এটা নিয়ে আসি। এখন যদি বর্তমান পরিস্থিতির দিকে আমি আসি, অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে এই বিচার বহিত বা গুমের শিকার যারা হয়েছেন তাদের একটি বিচার বা তদন্ত করার জন্য, এবং তারা 45 কর্মদিবসের মধ্যে সরকারের কাছে রিপোর্ট দিতে হবে তাদের কাছে। এই ব্যাপারটি নিয়ে আপনি কতটা আশাবাদী? না, তার আগে একটা জিনিস, হ্যাঁ এই কমিটিটা হয়েছে, তার আগে আমি বলি যে 29শে অগাস্ট কিন্তু গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষার জন্য যে আন্তর্জাতিক সনদ সেটা কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেছে, ডাইরেক্ট আপনার করেছে, রেটিফাই করেছে। এটা তো আগে একটা ধাপ, সিগনেচার এবং রেটিফাই। বাংলাদেশ গভর্নমেন্ট একেবারেই রেটিফাই করে দিয়েছে এবং কোনো তারা কোনো রিজার্ভেশনও রাখে নাই একদম। এটা একটা বড় একটা জিনিস, কারণ একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশে কোনো ডোমেস্টিক ল নাই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার ব্যক্তিদের বিচারের জন্য, সরি যে এই পারপিট্রেটরদের বিচারের জন্য। তো ওই ক্ষেত্রে এই আইন মানে এই সনদে স্বাক্ষর করার সাথে সাথে এটা একটা ম্যান্ডেটরি হয়ে যায়, একটা ডোমেস্টিক ল ম্যান্ডেটরি হয়ে যায় এটা করার জন্য। আমি আশা করব যে খুব দ্রুতই আইন মন্ত্রণালয় এই গুম সংক্রান্ত বিষয়ে একটা আইন পাশ করবে আশা করি। আর এইদিকে আমি কমিশনে যাওয়ার আগে আপনি যদি আমি প্রশ্নটা হয়তো পরে করতাম, আবার যেটা বললেন আপনি যে আমরা একটা সনদে স্বাক্ষর করেছি, এই যে গুমের যে পরিস্থিতি বর্তমান অবস্থা সবকিছু মিলিয়ে আসলে কতটা গুরুত্বপূর্ণ বা অনেক আমরা পড়েছি, কিন্তু আসলে এই গুরুত্বটা কতটুকু? এটা গুরুত্ব অনেক অপরিসীম গুরুত্ব। কারণ আপনি জানেন যে জাতিসংঘের যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে একটা কমিটি আছে, সেই কমিটি বারবার বাংলাদেশে আসতে চাচ্ছিল। তারা এই পতিত যে কর্তৃত্ববাদী সরকার হাসিনা সরকারের কাছে তারা বারবার অনুরোধ করেছিল যে তারা বাংলাদেশের এই যে গুমের যে ঘটনা ঘটছে এবং সেটা যে রিপোর্টিং হচ্ছে জাতিসংঘে, সেই ঘটনাগুলি তারা তদন্ত করতে চাচ্ছিল এবং আসতে চাচ্ছিল, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে অ্যালাউ করে নাই। এবং আজকে বাংলাদেশ গভর্নমেন্ট যখন এই আন্তর্জাতিক সনদে তারা রেটিফাই করলো এবং অটোমেটিকলি তাদের থেকেও তদন্ত তোলা আসবে এবং বাংলাদেশের যে তদন্ত কমিশন হয়েছে সে তদন্ত কমিশন এটা নিয়ে কাজ করবে। তো আমরা ঠিক যৌথভাবে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল দুই জায়গায় এবং অন্যান্য হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলিও আসা শুরু করবে তখন, এবং এইভাবে একটা প্রচেষ্টা হবে যে একটা বাংলাদেশে কি পরিমাণ মানুষ আসলে, আমরা যে 155 ফিরে আসে নাই বলছি, এটা সংখ্যা আমি মনে করি আরও বেশি। আচ্ছা, তখন এই জিনিসটা আরও সামনে চলে আসবে। যেটা বলছিলাম যে বাংলাদেশ থেকে যে তদন্ত কমিশনটা গঠন করা হয়েছে 5 সদস্যের, এবং এটি 45 দিনের মধ্যে রিপোর্ট দেবে, এটির কাজ নিয়ে সবকিছু নিয়ে আসলে আপনি কতটা আশাবাদী? আমি আশাবাদী, কারণ এই জন্য আশাবাদী যে এই কমিশনের মধ্যে যারা আছেন তারা খুবই প্রমিনেন্ট, এই ব্যাপারে তাদের কাজের দক্ষতা আছে। যদিও সময়টা অনেকই কম, কিন্তু ওই আপনার কমিশন গঠনের যে আইন সেখানে আসলে 45 ডেজ উল্লেখ করা আছে। সুতরাং আমার ধারণা যে এটা আরও এক্সটেন্ড হবে অনেক, কারণ এটা খুবই স্বল্প সময়। এই কারণ বাংলাদেশে এটা ব্যাপকভাবে যে গুমের ঘটনা, এটাকে এই তদন্ত কমিশনের মাধ্যমে এই ফ্যাক্ট ফাইন্ডিং করার মাধ্যমে এটাকে নিয়ে আসতে গেলে বেশ সময় দরকার। আমি আশা করব যে যারা তদন্ত কমিশনে আছে খুবই দক্ষ, এবং আশা করি যে তারা এইটাকে ভালো একটা রিপোর্ট আমাদের সামনে চলে আসবে। মানে এই যে গুমের ঘটনার শিকার বা হচ্ছেন তাদের ব্যাপারে তদন্ত করা এবং সত্যিকারের ব্যাপারটা তুলে নিয়ে আসা, তদন্তের যে বিষয়টা আমি বলছি, এটা আসলে কতটা কঠিন বা কর্মপদ্ধতি কেমন হবে? না, একটা জিনিস হলো যে পরিষ্কার যে আমরা যখন অধিকার যখন কাজ করতাম, আমরা কিন্তু ফ্যামিলিগুলির কাছে গিয়েছি। আচ্ছা, এবং প্রত্যেকটা ফ্যামিলির সাথে কথা বলে কিন্তু আমরা এটাকে বলে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, আমরা অনেক ফ্যামিলির ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট কিন্তু তৈরি করেছি। সেখানে অনেক কঠিন ছিল, প্রতিকূল অবস্থার মধ্যে কিন্তু আমরা
এই কাজটা করতে পেরেছি। আজকে আমরা মনে করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের এই সময়ে একটা প্রতিকূল অবস্থা, এই একটা অনুকূল অবস্থা তৈরি হয়েছে এবং যারা খুব দক্ষ লোকরাই এই কমিটিতে আছে এবং আমি আশা করব যে এই অনুকূল পরিবেশের মধ্যে তাদের কাজ করার সুযোগ আরও বেশি হবে এবং তারা খুব দক্ষতার সাথে এই কাজটা করতে পারবে। আপনারা যখন রিপোর্টটা করেছেন বা এর আগে যে রিপোর্টগুলো করেছেন সেগুলো কি আগের সরকারের সাথে শেয়ার করার চেষ্টা করেছেন বা তারা কি কখনোই জানতে চেয়েছে যে মানে এই যে রিপোর্টগুলো করছেন সত্য কিনা বা কিভাবে করছেন? আমরা মূলত 13-14 পরে আর রিপোর্টগুলি গভর্নমেন্টের সাথে শেয়ার করার সুযোগ আমরা পাইনি। আচ্ছা, আমরা 13 সালে আপনার একটা জিনিস কিন্তু হয়েছিল, সেটা হলো যে ইউপিআর, ইউনিভার্সাল পেরিয়ডিক রিভিউ, যেটা 4 বছর পর পর হয়, জেনেভাতে হয় এবং অধিকার কিন্তু 9 যখন এটা শুরু হয় তখন একটা রিপোর্ট পেশ করেছিল বেসরকারি সংস্থা হিসাবে। আপনি এখানে গভর্নমেন্ট একটা রিপোর্ট দেয়, বেসরকারি সংস্থাগুলি একটা রিপোর্ট দেয়, ওইটার উপর আলোচনা হয়। আমরা 13তেও কিন্তু একটা রিপোর্ট আমরা সাবমিট করেছিলাম এবং সেই রিপোর্টে তখন যে গুমের ভয়াবহতা এটা তুলে ধরেছিলাম। আচ্ছা, আমরা গভর্নমেন্টকে, ওইটি ছিল আমাদের সাথে, গভর্নমেন্টের সাথে একটা ইন্টারন্যাশনাল জায়গায় আমাদের মুখামুখি অবস্থান। এরপরে ঘটনা আপনারা জানেন, ওই ইউপিআরের পরেই কিন্তু এই হেফাজত ইসলামের ঘটনা এবং হেফাজত ইসলামের ঘটনার পরে আমরা বিচার বিরোধী হত্যাকাণ্ডের রিপোর্ট এবং তারপর আদিল ভাই আমাদেরকে গ্রেপ্তার করা ওই সময়, এবং ওর পরে আমাদের সাথে গভর্নমেন্টের সম্পর্কটা আর ওইভাবে ছিল না। আমাদের রিপোর্টগুলি আর আমরা সাধারণত পত্রিকায় প্রকাশ করতাম, গভর্নমেন্টের সাথে শেয়ার করার কোনো সুযোগ আমাদের ছিল না ওইভাবে। ছিল না। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, তার আগে আমরা একটা ছোট বিরতি নিতে হচ্ছে। দর্শক, ছোট্ট একটা বিরতির পর এসে আবার দেখা হবে। আবারও আমন্ত্রণ নিউজ আর এক্সট্রায় সহযোগিতায় ক্যামব্রেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমরা আজকে কথা বলছি গুমের বিচার কিভাবে হবে এমন একটি বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আমাদের যে আরেকজন অতিথি ছিলেন জনাব হাসান হাফিজ, দৈনিক কালেকণ্ঠের সম্পাদক এবং তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি। তিনি যুক্ত হয়েছেন, যানজটের কারণে তিনি আটকা পড়ে গিয়েছিলেন, এর জন্য একটু দেরিতে আমাদের সঙ্গে তিনি যুক্ত হলেন। আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আরেকজন আছেন SM নাসিরুদ্দিন এলান, তার সাথে আমরা কথা বলছিলাম, তিনি অধিকারের পরিচালক। আমি হাসান হাফিজ আপনার কাছে একটু আসতে চাই, এখন সাংবাদিক হিসাবে আমরা গুম নিয়ে কথা বলছিলাম, আমি একটু মূল্যায়ন জানতে চাইব। গত 1.5 দশক ধরে এই গুম নিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের যে সমালোচনা, এই বিষয়টি আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আমরা তো গুম বিরোধী যে সনদে সই করলাম, আমরা মনে হয় একটা সভ্যতার দিকে আমরা একটু এগুলো, আমরা একটা আদিম সমাজে বাস করতাম যেখানে ফ্যাসিস্ট শক্তি একটা মানুষকে দিনের পর দিন বিচার বহির্ভূতভাবে গুম করেছে, ক্রস ফায়ারে নিয়েছে। সেইটা একটা মানে কি বলবো, এই জিঘাংসা, এই প্রতিহিংসা, সেটার অধ্যায় থেকে আমরা মুক্তি পেলাম। কিন্তু একটা আয়রনি হচ্ছে, এবং দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস, আওয়ামী লীগই কিন্তু এটার বেনিফিটটা পাবে এখন কিন্তু তারা স্বেচ্ছায় গুম হয়ে আছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে যত দ্রুত সম্ভব এবং তাদের কৃত অপরাধের যে বিচার হতে হবে, কোনো প্রতিহিংসা নয়, বিদ্বেষ নয়, আইনগতভাবে তাদের সেই শাস্তি তাদেরকে নিতে হবে। এবং এটার বেনিফিশিয়ারি কিন্তু হবে আওয়ামী লীগ সবচেয়ে বেশি এই মুহূর্তে। এটা যেহেতু আন্তর্জাতিক নজরদারিতে একটা বাংলাদেশ থাকবে এবং গুম হলে সেটার জবাবদিহি করতে হবে, এইটা একটা বিশেষ একটা বৈশিষ্ট্য। তো আমরা যেই বর্বরতার অধ্যায় থেকে একটা আলোর পথে আমরা গেলাম, সেটাও একটা বিশাল অর্জন। সেই জন্য তো এই অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দিতে হবে, অভিনন্দন জানাতে হবে, এবং তার চাইতে বেশি অভিনন্দন জানাতে হবে সেই যে একটা রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে বিশ্বের ইতিহাসে একটা নজিরবিহীন একটা মডেল হয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি বিশ্বকে যে আমাদের ছাত্ররা, আমাদের সাধারণ মানুষ যেই এক নিপীড়ন নিষ্পেষণের থেকে মুক্তি পাওয়ার জন্যে যে লড়াই করতে পারে, যেই মানে অদম্য একটা
অপরাজেয় তারা শক্তি, সেই তাদেরকে অভিনন্দন জানাতে, যারা প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়। যারা আহত হয়ে এখনও কাতরাচ্ছেন, এখনও বহু মানুষ কিন্তু চিকিৎসা পাচ্ছেন না, সেই অর্থে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে, সেই সমবেদনাটা আমাদের থাকবে। তাদের প্রতি যদি আমরা বিশ্বাসঘাতকতা করি তাহলে এই অর্জন নস্যাৎ হয়ে যাবে। এখনও ষড়যন্ত্র চলছে, আজকেও ডাক্তারদের মধ্যে আমরা দেখেছি, এবং আরও ষড়যন্ত্র হবে দেশি এবং বিদেশি গণমাধ্যম আমি উল্লেখ করতে চাই না, সেগুলিতেও অতিরঞ্জন হয়েছে, একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। আপনারা দেখবেন যে সংখ্যালঘু ইস্যু যেটা করা হয়েছে, বাংলাদেশের মানুষ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করে। আমাদের পাশের দেশে যত দাঙ্গা হয় সেই তুলনায় আমাদের দেশে কিছুই হয় না। আমাদের কিন্তু যারা বলা হয় যে মৌলবাদী, তারাই কিন্তু মন্দির পাহারা দিয়েছে, এবং এইটা সাধারণ মানুষ সবসময় একটা সদ্ভাবের মধ্যে বসবাস করেছে। এই বন্ধন কিন্তু একটা অটুট বন্ধন আমাদের দেশে, কিন্তু আমরা সেই উদাহরণটা দিতে পেরেছি, কিন্তু অন্য দেশে সেটা নেই। তারপরে আনসার বিদ্রোহ হলো, 15ই আগস্ট নিয়ে হলো, জুডিশিয়াল কু হওয়ার চেষ্টা হলো, একের পর এক কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, এবং আমাদের একটা ভরসার জায়গা, ভ্যানগার্ড যে আমাদের ছাত্ররা 4 কোটি তরুণ, তারা কিন্তু সব কিছু, তারা হচ্ছে মূল শক্তি এই দেশের নতুন ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের তারা কারিগর, এবং তারা সেই স্বপ্নীল একটা বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টা করছে। সেই জন্য তাদেরকে অভিনন্দন জানাই, বিপ্লবী অভিনন্দন জানাই। আচ্ছা, আপনি যখন ষড়যন্ত্রের আশঙ্কা করছেন, আশঙ্কার কথা বলছেন, সেখানে যখন আমরা গুমের বিচারের কথা বলছি এবং একটা প্রত্যাশার কথা মানুষ বলছে যে হয়তো এবার বিচারটা পাবে তারা, সেই জায়গায় কি আশঙ্কার জায়গাটা আছে কিনা? না, এখন বিচারহীনতার সংস্কৃতি থেকে তো আমরা একটা মুক্তির পথে আমরা যাচ্ছি, সব ক্ষেত্রেই শৃঙ্খলা আনার চেষ্টা হচ্ছে। এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা তারা অনেকখানি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছেন, সেটা একটা আনন্দের বিষয়। এবং এরপরে থাকবে ইকোনমিক একটা ক্রাইসিস, যে সম্ভাব্য মানে একটা আশঙ্কা রয়েছে, সেইটার ক্ষেত্রেও কিন্তু আমরা এত হতাশ হওয়ার কিছু নেই। আপনি জানেন যে 1 মাসের মধ্যে $2 বিলিয়ন এসছে আমাদের রেমিটেন্স হিসেবে। আমাদের রেমিটেন্স যোদ্ধারা তারা কিন্তু আমাদের থেকেও বেশি দেশপ্রেমিক, তারা সেইটা দিয়েছেন, এবং আমরা যেখানেই সাহায্য চাইব, আমাদের যেহেতু এই সরকারের একটা ক্লিন ইমেজ আছে, সেটার সুযোগটা আমরা নিতে পারবো, এবং আমরা এই ক্রাইসিস অবশ্যই মোকাবেলা করতে পারবো। আচ্ছা, আপনি যেহেতু একটি পত্রিকার সম্পাদক, আপনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, গণমাধ্যমের একটা ভূমিকা আছে যে এই এমন একটা পরিস্থিতি আমরা কথা বলছেন ইতিবাচক একটা পরিবেশ আমরা এখন আছি, সেখানে যদি এই অবস্থা হয় তাহলে গণমাধ্যমের ভূমিকাটা আসলে কেমন হবে? এর আগে কেমন ছিল, এখন কেমন হবে? আগে তো একটা কালো অধ্যায় ছিল অবশ্যই, এবং সেটাতে আমি যতটা সরকারকেও দোষ দিব, এবং আমাদের নিজেদের মধ্যেও তো সমস্যা ছিল। আমরা সেলফ সেন্সরশিপ করেছি, তারপরে অনেকখানি আমরা নিজেরা আগ বাড়িয়ে করেছি, আমরা স্তুতি করেছি, কীর্তন করেছি, যেখানে সঠিক বস্তুনিষ্ঠতা অনুসৃত হওয়া উচিত ছিল সেটা আমরা করতে পারিনি। সেই রোলটা আমরাও তো নিষ্পেষিত ছিলাম। অনেক কালাকানুন, উনি আরও ভালো বলতে পারবেন, সাইবার অ্যাক্ট আছে, নানান কিছু আছে, নানান ধরনের, আমাদেরকেও তো গুম করা হয়েছে, আমাদেরকেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। আমরাও চাপে থেকেছি সবসময়, মানসিক চাপের মধ্যে। সেই মুক্ত এখন বাংলাদেশে আমরা এখন নিঃশ্বাস নিতে পারছি। আমরা আশা করব যে আমরা কালাকানুন মুক্ত একটা সংবাদ মাধ্যম পাবো, গণমাধ্যম পাবো, যেখানে আমরা মুক্ত কণ্ঠে সবার কথা বলতে পারবো। আমি এখানে ছোট্ট করে নাসিরউদ্দিন এলান, আপনার কাছে জানতে, গণমাধ্যমের ভূমিকা আসলে আপনি কীভাবে চাচ্ছেন আর কি এই সময়টা এসে, এই যদি গুম খুন বা এই যে এক্সট্রাজুডিশিয়াল কিলিং কথা বলি? না, আমরা তো সবসময় একই রকমভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করি। আমরা তো কোন আমল কোন সময় এটাকে ধারণ করি না, এবং সেই ক্ষেত্রে আমাদের অনেক লড়াই করতে হয়েছে, কারণ ওটা ছিল একটা কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট গভর্নমেন্ট, এবং তারা সব সময় একটা মানবাধিকার সংগঠন হিসাবে অধিকার উপর যে ধরনের নিপীড়ন নির্যাতন তারা করেছে, সেটা তাদের করারই কথা। আসলে আপনি সত্য প্রকাশ করার ক্ষেত্রে যখন আমরা এগিয়ে যাই, তখনই এই ধরনের বাধা প্রতিক্রিয়া এবং নিপীড়ন নির্যাতন আমাদের উপর নেমে এসছে। আজকে আমরা হয়তো যে কথাগুলি বলতে পারবো, যে কথাগুলি আমরা আজকে আপনার এই টক শোতে আমি হাজির হয়েছি, এটা মনে করতে পারেন যে এটা একটা বড় জিনিস, কারণ আমরা দীর্ঘ 11 বছর আমরা কোনো টক শোতে কোনো কথা বলার সুযোগ আমরা পাইনি। তো এই বাংলাদেশের এই পরিস্থিতিতে যে কোনো মানবাধিকার লঙ্ঘন আমরা কিন্তু সেই জিনিসটাকে ডকুমেন্টেশন করছি, এবং আমাদের সামনে যে রিপোর্ট প্রকাশিত হবে,
যদি এর মধ্যে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, সেটা যার উপরই হোক, সেটা কিন্তু আমরা প্রকাশ করব। জি, হাসান হাফিজ, আপনার কাছে যে জানতে চাইবো যে এই যে বিচারের যে প্রত্যাশার কথা বলছিলাম, যারা গুমের শিকার হয়েছেন তাদের স্বজনদের যে প্রত্যাশা, ফিরে পাবার যে একটা প্রত্যাশা, এই অবস্থা আপনি আশাবাদটা কীরকম দেখছেন যে আসলে ফিরে পাওয়া এবং বিচার হওয়াটা? যে কমিশন হয়েছে, আমরা সনদে সই করেছি, সব কিছু মিলে অনেককে তো মানে প্রত্যাশাটা তো আছে, কিন্তু অনেকে হয়তো অনেকে পৃথিবীতেই নেই, হয়তো সেই সংখ্যাটাও বের করতে হবে। এখন কিন্তু ট্রেস হারিয়ে গেছে অনেক কিছুর, তাই না? যে আয়নাঘরের কথা আমরা শুনি, সেগুলি তো এই জাতীয় ইতিহাসের একটা অনপায়নীয় একটা কলঙ্কের অধ্যায় হয়ে আছে। বিচার হবে, অবশ্যই হবে, বিচার হতে হবে। বিচারের সংস্কৃতি আমরা চাই, আইনের শাসন আমরা চাই। সেখানে কোনো গণপিটুনির ব্যাপার যেন না থাকে, এবং মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেন না হয়। গুম তো হবেই না আশা করি, এবং সেই বাহিনীগুলিকে সেইভাবে প্রশিক্ষিত করতে হবে, তাদের মধ্যে সেই চেতনার সঞ্চার করতে হবে। তাদেরকে ঢালাওভাবে দোষ না দিয়ে, তাদের মধ্যেও তো ভালো মানুষ আছে, পুলিশের মধ্যেও আছে, র্যাবের মধ্যেও আছে, কিন্তু তাদেরকে ব্যক্তি স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে, দলীয় স্বার্থে হীনভাবে ব্যবহার করা হয়েছে। আপনি দেখেন যে এতগুলি তথাকথিত নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি। আমি নিজেও ভোট দিতে গিয়ে বলে যে ভোট দেওয়ার প্রয়োজন নেই। রাতের ভোট হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হয়েছে, ডামি নির্বাচন হয়েছে। এক একটা কুৎসিত, কি বলবো আমি, দৃষ্টান্ত পৃথিবীর কাছে এই প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমাদের আবার একটা ইতিবাচক একটা ঘটনা ঘটেছে এই বিপ্লবে, জুলাই বিপ্লবের ফলে। সেই আশা করি আমরা আলোর পথে এগিয়ে যেতে পারবো। এবং এখানে আমার কথা থাকবে যে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হচ্ছে এই সুন্দর একটা সুস্থ সমাজ বিনির্মাণে প্রত্যেকের যার যার ক্ষেত্র থেকে এই নিজেকে সংস্কার করা, রাজনৈতিক সংস্কার করা, ব্যক্তির পর্যায়েও যেন সংস্কারটা হয়। আমরা যেন একটা ন্যায়ের পথে যাই, সাম্যের সমাজ একটা প্রতিষ্ঠা করি, বৈষম্যহীন একটা ছাত্র সমাজের যে স্বপ্ন, যেই জন্য তারা এত আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, সেইটার প্রতি যেন আমরা শ্রদ্ধাশীল থাকি এবং তাদের সেই চেতনাটাকে যেন আমরা ধারণ করি। যদি এই গুমের আগের যে গুমের আমরা কথা বলছি, আলোচনা করছি, সেই পরিস্থিতি যে বাংলাদেশ আর ফিরে না যায়, এই কোনোদিনই এটা আমরা চাইবো না। এটা তাহলে কি করতে হবে, আপনার কোনো পরামর্শ আছে? সেটার জন্য তো বিচারগুলি হতে হবে, এবং যারা চিহ্নিত অপরাধী তাদেরকে শনাক্ত করে সেই শাস্তিটা দিতে হবে। তাহলে কিন্তু একটা দৃষ্টান্ত হবে যে ভবিষ্যতে করলে এই ধরনেরই হবে। এবং আন্তর্জাতিক নজরদারি তো একটা থাকবেই, জবাবদিহিতা থাকবে। সেটা আগের সরকার করেনি, কারণ তাদের মধ্যে দুর্বলতা ছিল। তারা ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চেয়েছিল, 2041 সালে কিয়ামত পর্যন্ত মনে হয় থাকতে চেয়েছিল। সেই কারণে তারা নষ্ট করেছে, আমাদের বাহিনীগুলি নষ্ট করেছে, বিচার বিভাগকে পচিয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, সব দিক দিয়ে কিন্তু নষ্টদের অধিকারে গেছে। আসলে সেটার থেকে এই পুনরুদ্ধার করা একটা বিশাল চ্যালেঞ্জ, এবং এখানে এটা এককভাবে সরকারের পক্ষে সম্ভব না। প্রত্যেকটা নাগরিকেরই এখানে দায়িত্ব আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব আছে, যে সমস্ত সামাজিক শক্তির দায়িত্ব আছে। আমরা আবার আলোচনায় ফিরবো, তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক, ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। আবার আমন্ত্রণ নিউজ আর এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রেন স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমরা কথা বলছি গুমের বিচার কীভাবে হবে, এই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, এবং আছেন মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক SM নাসিরউদ্দিন এলান। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে 2 মিনিট করে একজন মন্তব্য জানতে চাইব। আসলে এই যে গুমের যে একটা দুঃস্মৃতি, এই সংস্কৃতি যেন বাংলাদেশে ফিরে না আসে, এবং যারা বিচার চাচ্ছে, বিচার প্রত্যাশী, তারা যেন বিচার পায়, এ ব্যাপারে কি করতে হবে, কোনো পরামর্শ? আসলে এই আপনি জানেন যে এখন তদন্ত কমিশন হয়েছে। আমরা ইন্টারন্যাশনাল ট্রিটি, এইটা আন্তর্জাতিক সনদে আমরা রেটিফাই করেছি। এখন এইটা একটা প্রসেসের মধ্যে যাবে, এবং আমরা আশা করি এই গুমের শিকার প্রত্যেকটা ফ্যামিলি তাদের ন্যায় বিচার পাবে, এবং এই ন্যায় বিচারের মধ্য দিয়ে আমার মনে হয় বাংলাদেশে একটা সিচুয়েশন তৈরি হবে যে এই ন্যায় বিচারটা যারা পারপিটেটর তাদের যখন বিচার করা হবে, তখন আমার মনে হয় যে ভবিষ্যতে এই ধরনের ঘটনার সাথে, গুম করার সাথে আর কোনো আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা জড়িত হবে না বলে আমি মনে করি। এবং এটার ফলে বাংলাদেশে
যেই গুমের একটা সংস্কৃতি চালু হয়েছিল, গুম করার যে একটা প্রবণতা তৈরি হয়েছিল, সেটা আমার মনে হয় যে ভবিষ্যতে যে ডেমোক্রেটিক সিস্টেম আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ঢুকবো, সেখানে এই ধরনের পরিস্থিতি আর থাকবে না। জি, হাসান হাফিজ, আপনার মন্তব্য জানতে চাই। না, উনি বললেন আইন প্রয়োগকারী সংস্থা এই ধরনের করতে সাহস পাবেন, কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করে কারা? রাজনীতিকরা করে। রাজনীতির মধ্যে তো সংস্কার আনতে হবে, তাই না? কারণ রাজনীতিকরা যে তাদেরকে ব্যবহার করেছে গোষ্ঠীর স্বার্থে, দলীয় স্বার্থে, আমি বলেছি হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, সেই রাজনীতিটা যদি সুস্থ না হয়, সেই রাজনীতিটা যদি আমরা নতুন করে না করতে পারি, তাহলে তো কোনো লাভ হবে না। আইন শৃঙ্খলা বাহিনী তো তারা তো প্রভু হয়ে গেছিল এই দেশের, আসলে তো তারা প্রজাতন্ত্রের ভৃত্য। তো রাজনীতিবিদদের মনোভাব পরিবর্তনে কি কোনো লক্ষণ দেখছেন? কিছুটা তো দেখতে পাচ্ছি, কারণ আপনি দেখবেন যে এর মধ্যে এই একটা বড় রাজনৈতিক দল বিএনপি, যে যারা এত বছর নিগৃহীত ছিল, তাদের একটা অপ্রীতিকর ঘটনার পরে তারা কিন্তু তাদের দুইজন বড় নেতার পদ স্থগিত রেখেছে। এটাও একটা আমি পরিবর্তন বলবো, এবং তারা কিন্তু একটু সহিষ্ণুতার পরিচয় দিতে হবে, সবাইকেই একটু সময় দিতে হবে, একটা যৌক্তিক সময় এই সরকারকে দিতে হবে যেন সংস্কারটা তারা করতে পারে। এবং শেষ পর্যন্ত তো রাজনীতিকরাই দেশটা চালাবেন, কি সেই রাজনীতিটা হতে হবে নতুন দেশের, নতুন আকাঙ্ক্ষার, নতুন স্বপ্নের যে চেতনাকে তারা ধারণ করবে এবং নতুন একটা সত্যিকারের বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করবে। এই সুযোগ যদি আমরা নষ্ট করি, তাহলে হয়তো 50 বছর, আরও 100 বছর লেগে যেতে পারে। সে বাংলাদেশ সেটা উই কান্ট অ্যাফোর্ড দ্যাট। আমার বক্তব্য হচ্ছে সেটা। আর রাজনীতির সংস্কারের উপরে আমি জোর দেব। আইন শৃঙ্খলা বাহিনী তো তাদের কথা মতো চলবে, তাই না? তারা নিজেরা তো আর প্রভু হয়ে উঠবে না। তাদের রাজনীতিকদের প্রজ্ঞার মাধ্যমে কিন্তু একটা সুশাসনের সংস্কৃতি তৈরি হবে, সেই আশায় আমরা করব। ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, নিউজ আওয়ার এক্সট্রা আজকের পর্বে এখান থেকে বিদায় নিব। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিজের সঙ্গে থাকবেন।